করব? স্যার সেই যে এই প্রশ্নটা তো আর বললেন না। কোন প্রশ্নটা? ওই যে স্যার হলো আপনি বলছিলেন স্যার হলো একটা নির্দিষ্ট অনুপাতে উপরে এইচ থাকে নিচে ওএইচ থাকে এরকম থাকে। এখন হলো ওই বইতে এক জায়গায় উপরে ওএইচ দেওয়া নিচে এইচ দেওয়া আর কি পাশেরটা ওইটার। সেটা তো আমি বলছি, তুমি বুঝতে পারো নাই, খেয়াল করো। না স্যার ওটা উল্টা করে নাই, ওনারা হলো ইসে রাখছে। তোমার বইতে এরকম আছে? জি স্যার, হাসান স্যারের বই তো। আমি ছবিও দিয়েছিলাম গ্রুপে। এরকম আছে তোমাদের বইতে? তোমার বইতে জি স্যার এরকম দেওয়া। এই ওএস মূল একটা উপরে দিছে না, এই জন্য এটা বিটা হয়ে গেছে। কিন্তু আমি বলেছি সকালবেলার ক্লাসে যে ডিএনএ বা আরএনএ তৈরিতে যে শর্করা ব্যবহৃত হয় তারা সবসময় আলফা অবস্থায় ব্যবহৃত হয়, আলফা কন্ডিশনে ব্যবহৃত হয়, বিটা কন্ডিশনে ব্যবহৃত হয় না। যে কারণে এই ওয়েস্টটা উপরে থাকবে না, ওয়েস্টটা থাকবে সবসময় নিচে। বইতে যদি দিয়ে থাকে স্যার ওইটা তো বুঝছি, এই কারণে তো বললাম। এখন কিন্তু তো স্যার বইতে ওরকম করলো কেন? এটা কি ভুল করছে বইতে নাকি কোনো? বইতে ভুল করতে পারে, বইতে ভুল করতে পারে, প্রিন্টিং মিস্টেক হইতে পারে। আচ্ছা সবসময় ঠিক আলফা আছে, কন্ডিশনে ব্যবহৃত ধন্যবাদ হবে, স্যার। আলফা কন্ডিশনে ব্যবহৃত হবে। ডিএনএ বা আরএনএ তৈরিতে যে রাইবোজ শর্করা ব্যবহৃত হয় সেটা সবসময় আলফা এবং ডি এই কন্ডিশনে ব্যবহৃত হয়, বিটা বা এল কন্ডিশনে ব্যবহৃত হয় না। আশা করি বুঝতে পেরেছো। স্যার বইতে হলো এরা দিছে বিটা ডি ডিঅক্সি রাইবোজ সুগার, এই কারণে তারা হলো হয়তো ওরকম করছে। না, বিটা ডি ডিঅক্সিরাইবোজ সুগার আছে, কিন্তু সেটা ডিএনএ তৈরিতে ব্যবহৃত হয় না। ডিএনএ তৈরিতে ব্যবহৃত বইতে দিছে আলফা আর কি ডি ওইটা ডিঅক্সি। পেন্টোজ সুগার আলফা এমনি একটা উদাহরণ দিছে, সেই কারণে আর কি ওইটা বসাই দিছে। উদাহরণ হিসেবে ওখানে দিতে পারে যে সেটা তো আমরাও যখন কার্বোহাইড্রেট পড়বো তখন কোনটাকে আলফা বলে, কোনটাকে বিটা বলে, কোনটাকে ডি বলে, কোনটাকে এল বলে, বিভিন্ন রকম ভাবে শিখবো। কিন্তু আমার কথা হচ্ছে ডিএনএ বা আরএনএ তৈরিতে যে পেন্টোজ শর্করা ব্যবহৃত হয় তারা সবসময় আলফা ডি এই কন্ডিশনে ব্যবহৃত হয়, বিটা বা এল এই কন্ডিশনে ব্যবহৃত হয় না। জি স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কি কারো কোনো সে আছে ডিএনএ সম্পর্কে কোনো কিছু জানার আছে? তা নাহলে আমরা আরএনএ শুরু করব। ডিএনএ সম্পর্কে আরো কারো কিছু জানার আছে কিনা বলো। একটা কথা বলি আমি, দেখি তোমরা বলে মনে রাখতে পারছো কিনা। এটা মানে কি বোঝায়? সুগার অণু। সুগার। এটা কয় নাম্বার কার্বন? 1 নম্বর। এটার সাথে নাইট্রোজেন যুক্ত ক্ষার হিসেবে আমি গুয়ানিন দিলাম। এখানে কয় নাম্বার শর্করা দিয়ে সে এটাকে, কয় নাম্বার নাইট্রোজেন দিয়ে এই 1 নাম্বারকে ধরবে? 9 নাম্বার। 9 নাম্বার। এখানে যে বন্ড হবে এই বন্ডের নাম কি? গ্লাইকোসাইডিক বন্ড। এটা কয় নাম্বার কার্বন? 4 নম্বর। কয় নাম্বার? 5 নম্বর। এটা কি? এটা তো ফসফেট অণু। অজৈব ফসফেট। এই বন্ডটা কি বন্ড? এটা হচ্ছে ইস্টার বন্ড। ইস্টার বন্ড। আমি আর নিচে ফসফরিক অ্যাসিড দিব না, তাহলে এখানে কি দিব? OH। এই প্রান্তটা কি বলবো? 3 প্রাইম OH প্রান্ত। 3 প্রাইম OH প্রান্ত। এটাকে কি বলবো? উপরে আর ফসফরিক অ্যাসিড দিব না, কি 5 বলবো? প্রাইম 5 OH প্রাইম প্রান্ত। OH প্রান্ত। এটা কি পিউরিন না পাইরিমিডিন এই থাইমিনটা? পাইরিমিডিন। সে তার কয় নাম্বার নাইট্রোজেন দিয়ে শর্করা 1 নাম্বার কার্বনকে ধরবে? কয় নাম্বার? 1 নম্বর। 1 নাম্বার স্যার। গুয়ানিনের বিপরীতে এখানে কি থাকবে? সাইটোসিন। কয়টা বন্ড থাকবে এদের মধ্যে? ট্রিপল বন্ড।
কি বন্ড, এই বন্ডের নাম কি? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। থায়ামিনের বিপরীতে কি থাকবে? অ্যাডিনিন। অ্যাডিনিন। কয়টা বন্ড থাকবে? দুইটা। 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 এখানকার শর্করাটা কি কন্ডিশনে থাকবে? উল্টো অবস্থায় থাকবে। উল্টা। এইটা কয় নাম্বার কার্বন? 1 নম্বর। এটা কয় নাম্বার? 1 নম্বর। এটা 1 নাম্বার। এটা 2। এটা 2 3 4 এখানে একটা আছে, কয় নাম্বার? 5 নম্বর। 5 নাম্বার। নাম্বার। 6। ফসফরিক অ্যাসিডটা থাকবে এখানে। এটার নাম কি? এই প্রান্তটার নাম কি? 3 প্রাইম OH প্রাইম প্রান্ত। OH প্রান্ত। আর এটা 5 5 প্রাইম প্রাইম OH। OH প্রান্ত। এই দূরত্ব কতটুকু? বা 20 অ্যাংস্ট্রম। কতটুকু? 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম। এই দূরত্ব কতটুকু? 34 অ্যাংস্ট্রম। অথবা 34 ন্যানোমিটার নাকি? 0.34 ন্যানোমিটার। 0.34 ন্যানোমিটার। ঠিক আছে। জি। এটা তো থাইমিন, এটার চক্র কয়টা? একটা। এটা তো অ্যাডিনিন, এটার চক্র কয়টা? দুইটা। দুইটা স্যার। একটা 6 একটা 5। এখন বিজ্ঞানী চারগাফ এইটা প্রমাণ করেছেন যে একটার মধ্যে যদি পিউরিন থাকে আর একটার মধ্যে পাইরিমিডিন থাকবে। এটা পিউরিন, এটা পাইরিমিডিন। কারণ উনি দেখছেন পিউরিনের মধ্যে দুইটা রিং আছে, পাইরিমিডিন মধ্যে একটা রিং আছে। যদি এটাও পিউরিন হয়, এটাও পিউরিন হতো, মনে করো এটা হচ্ছে অ্যাডেনিন, আর এপাশেও যদি আরেকটা পিউরিন হতো, মনে করো গুয়ানিন, তাহলে দেখা যায় এই দুইটা পিউরিন থাকতে গেলে যে পরিমাণ জায়গা লাগে তাতে 20 অ্যাংস্ট্রমের চেয়ে বেশি জায়গা লাগে, কারণ দুইটার স্ট্রাকচারই তো বড়। সুতরাং এটা সম্ভব না, 20 অ্যাংস্ট্রমের বেশি তো দুইটা সুতা দূরে থাকতে পারবে না। দুইটা সুতা সবসময় 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম দূরে থাকবে। সে কারণে দুইটা সুতার মাঝখানে তুমি মুখোমুখি ভাবে দুইটা পিউরিন দেওয়ার সুযোগ নাই। দুইটা পিউরিন দিলে পিউরিনের আকৃতি যেহেতু বড়, এপাশে এপাশে দুই পাশে পিউরিন থাকলে যে জায়গা লাগে তাতে 2 ন্যানোমিটারের বেশি জায়গা লাগে। প্রত্যেকটা অণু বা পরমাণুকে তো পরিমাপ করতে পারছে বিজ্ঞানীরা, যে কারণে এ কতখানি জায়গা দখল করে, এ কতখানি জায়গা দখল করে সেটা মেপে দেখছে বিজ্ঞানীরা, যে দুই পাশে দুইটা পিউরিন থাকলে জায়গা বেশি লাগে, 2 ন্যানোমিটারের চেয়ে বেশি লাগে, সুতরাং থাকতে পারবে না। আচ্ছা, তাহলে যদি এমন হয় দুইটা পাইরিমিডিন যদি থাকে, এটা শুধু একটা ষড়ভুজাকার চক্র, এটাও একটা ষড়ভুজাকার চক্র, তাহলে আবার জায়গা খালি থাকে। মনে করো এটা আছে থাইমিন, এটা আছে সাইটোসিন, দুইটাই পাইরিমিডিন, তাহলে আবার জায়গা থাকে খালি, 2 ন্যানোমিটার জায়গা লাগে না, তাহলে এটাও তো পসিবল না, 2 ন্যানোমিটার এক্স্যাক্টলি হতে হবে। তখন বিজ্ঞানীরা দেখছে যদি একটা হয় পাইরিমিডিন আর একটা হয় পিউরিন, এটা থাইমিন না হয়ে এটা যদি গুয়ানিন হয় তাহলে ভালো হয়। এটা সাইটোসিন, এটা গুয়ানিন, এটা পিউরিন, এটা পাইরিমিডিন, অর্থাৎ যে জায়গাটুকু আছে তার মধ্যে একটা পিউরিন আর একটা পাইরিমিডিন থাকতে পারে। দুইটা পিউরিন থাকলে জায়গা বেশি লাগে, আবার দুইটা পাইরিমিডিন থাকলে জায়গা খালি থাকে, কিন্তু একটা পিউরিন আর একটা পাইরিমিডিন থাকলে একদম সুন্দর করে এক্স্যাক্টলি 2 ন্যানোমিটারের মধ্যে বসে যায়।
এই কারণে একটা হবে পিউরিন আর একটা হবে পাইরিমিডিন। ঠিক আছে, আমি বললাম একটা হবে পিউরিন আর একটা হবে পাইরিমিডিন। এখন আসো, পিউরিন আছে কে কে? অ্যাডিনিন এটাও পিউরিন, গুয়ানিন এটাও পিউরিন। পাইরিমিডিন কে কে আছে? সাইটোসিন এটাও পাইরিমিডিন, আবার থাইমিন এটাও পাইরিমিডিন। তাহলে আমরা অ্যাডিনিনের সামনে থাইমিন দেই কেন? সাইটোসিন দিতে পারি না? আবার গুয়ানিনের সাথে থাইমিন দেই না কেন? সাইটোসিন দিতে পারি না? বুঝো নাই? আমরা তো এরকম লিখি না, আমরা লিখি অ্যাডিনিনের বিপরীতে থাইমিন, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন, এটা লিখি। একটা লিখি পিউরিন, একটা পাইরিমিডিন, ঠিক আছে। কিন্তু অ্যাডিনিনের বিপরীতে যদি সাইটোসিন দেই তাহলে তো একটা পিউরিন একটা পাইরিমিডিন হয়। আবার স্যার গুয়ানিনের অ্যাডিনিনের 2টা বন্ড আর সাইটোসিনের 3টা বন্ড হাইড্রোজেন। অ্যাডিনিনের হাইড্রোজেন বন্ড করার ক্ষমতা আছে 2টা, কিন্তু সাইটোসিনের হাইড্রোজেন বন্ড করার ক্ষমতা 3টা। আবার গুয়ানিনের হাইড্রোজেন বন্ড করার ক্ষমতা 3টা, থাইমিনের আবার হাইড্রোজেন বন্ড করার ক্ষমতা 2টা। যে কারণে এটার সামনে যদি এটা না আসে তাহলে তো আবার সমস্যা, এখানে সাইটোসিনের একটা হাত খালি থাকে, তা তো পারবে না। আবার গুয়ানিনের সামনে যদি এটা দেই তাহলে গুয়ানিনের আবার একটা হাত খালি থাকে, তাহলে এটাও পারবে না। সমাধান একটাই, অ্যাডিনিনের সামনে থাইমিন থাকবে, দুজনেরই 2টা হাইড্রোজেন বন্ড করার ক্ষমতা। গুয়ানিনের সামনে সাইটোসিন থাকবে, দুজনেরই 3টা করে হাইড্রোজেন বন্ড করার ক্ষমতা। এই কারণেই সবসময় অ্যাডিনিনের সামনে থাইমিন আর গুয়ানিনের সামনে সাইটোসিন থাকবে। বুঝছো? জি স্যার। এর কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ নাই। আঠারো জন, ক্লাসে উপস্থিতি অনেক কম। যারা ক্লাস করে না আর যাদের পেমেন্ট ডিউ আছে আজকে রাতে তাদেরকে রিমুভ করে দিব। ব্যাকআপ তাদের দরকার নাই, কোনো দরকার নাই। আমি সময় পাই নাই, একটু রেস্ট নিছিলাম, তোমাদের ছবি দিতে পারি নাই নোটের। আবার ছবি একটু দেখলাম শেষের দিকে একটু কিছু পাইও নাই খুঁজে, এলোমেলো হয়ে গেছে মনে হয়, নোটটা সাজাইতে হবে খুলে। আমি চেষ্টা করবো না একটু পরে দিয়ে দিতে। এবার আমরা পড়বো আরএনএ। আরএনএ ফুল মিনিং কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। এই রাইবো কথাটা এসেছে রাইবোজ শর্করা থেকে। ডিএনএ আর আরএনএ এর গঠন প্রায় সেম, খালি পার্থক্য হচ্ছে আরএনএটা হবে এক সূত্র, একটা মাত্র সুতা, এবং এই সুতার মধ্যে এইগুলো কিন্তু ঠিকই নিউক্লিওটাইড। আরএনএ তৈরিতে যে নিউক্লিওটাইড অংশগ্রহণ করে তাকে বলে রাইবো নিউক্লিওটাইড, আর ডিএনএ তৈরিতে যে নিউক্লিওটাইড অংশগ্রহণ করে তাকে বলে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। আর কিছু না, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, এই কারণেই নাম এরকম। আমরা যখন ডিএনএ পড়ছিলাম এই 2 নাম্বার কার্বনের এক পাশে ছিল এইচ আর এক পাশেও ছিল এইচ, কিন্তু যখন আমরা রাইবোজ করবো এখানে একটা অক্সিজেন থাকবে। আর সবকিছু সেম, এটার নাম রাইবোজ, C5H10O5। তাহলে আরএনএ তৈরিতে ব্যবহৃত হয় রাইবোজ শর্করা। রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের পার্থক্য কি? 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন কম থাকলে তাকে বলে ডিঅক্সিরাইবোজ, যেটা দিয়ে ডিএনএ তৈরি হয়। ডিএনএ আর আরএনএ এর মধ্যে মূল বেসিক ডিফারেন্স এইটা, এক হচ্ছে ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা, আরএনএ তে থাকে রাইবোজ শর্করা। এই রাইবোজ শর্করা দিয়ে নিউক্লিওটাইড তৈরি হবে, একদম ডিএনএ যেমন পড়ছিলা।
মনে করো এখানে অ্যাডিনিন, এটা একটা ফসফরিক অ্যাসিড, এটা একটা নিউক্লিওটাইড। শুধু ডিফারেন্স কি, এইটা হচ্ছে তোমার আগের মতো আর ডিঅক্সিরাইবোজ না, এটা হচ্ছে রাইবোজ। আবার তুমি লাগাবো আরেকটা নিউক্লিওটাইড, লাগাও, কোনো সমস্যা নাই, গুয়ানিন। এইভাবে তুমি একই ডিএনএর মতো যত খুশি লম্বা করো, সমস্যা নাই, কিন্তু একটা কন্ডিশন আছে। তুমি কখনো নিউক্লিওটাইডের ভিতরে থাইমিন ব্যবহার করতে পারবে না। অ্যাডেনিন ব্যবহার করো ওকে, গুয়ানিন করো ওকে, সাইটোসিন করো ওকে, কিন্তু থাইমিন ব্যবহার করতে পারবে না। থাইমিনের পরিবর্তে কি ব্যবহার করতে হবে? ইউরাসিল। এটাই, আর কিছু না। ডিএনএ আর আরএনএর মধ্যে গঠনের পার্থক্য এটাই, আর কিচ্ছু না। গঠনগত পার্থক্য তিনটা প্রধানত। ডিএনএ এর শর্করা ডিঅক্সিরাইবোজ, আরএনএ হচ্ছে রাইবোজ। ডিএনএ হচ্ছে একটা সুতা দিয়ে, দুইটা সুতা দিয়ে তৈরি, আরএনএ একটা সুতা দিয়ে তৈরি। ডিএনএ এর ভিতরে নাইট্রোজেন যুক্ত ক্ষার হিসেবে অ্যাডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, থাইমিন থাকবে, সাইটোসিন থাকবে। আর আরএনএ এর ভিতরে অ্যাডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে, কিন্তু থাইমিন না থেকে তার পরিবর্তে ইউরাসিল থাকবে। এই এটারও উপরের অংশটাকে তুমি বলতে পারো 5 প্রাইম প্রান্ত, আর একটা অংশকে বলবা 3 প্রাইম প্রান্ত। কিন্তু এখানে আবার আরেকটা সুতা, তার অস্তিত্ব নাই, একটাই সুতা। এই কারণে এটার মধ্যে দ্বৈত প্যাচের কোনো ব্যাপার নেই। এই যে ডিএনএ পড়ছো, দুইটা সুতা পেঁচানো থাকে একটা অক্ষকে কেন্দ্র করে, ওসব এখানে নাই। দ্বৈত প্যাচ ফ্যাচ এখানে নেই। বুঝতে পারছো? এটা একটা মাত্র জি সুতা। স্যার। আরো পার্থক্য আছে। আরো পার্থক্য হচ্ছে তোমার ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই। ডিএনএ তো ডিএনএ। নিউক্লিয়াসের ভেতরে, ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ, কিন্তু আরএনএ এর প্রকারভেদ আছে। মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, জেনেটিক আরএনএ, আর হচ্ছে মাইনর আরএনএ। এই 5 রকম: মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, জেনেটিক আরএনএ, আর মাইনর আরএনএ। প্রত্যেকটারই আমি ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। কিন্তু আরএনএ এর ব্যাপারে একটা কথা আছে। ডিএনএ যেমন থাকে বেশিরভাগটাই নিউক্লিয়াসের ক্রোমোজোমের ভেতরে, কিন্তু আরএনএ এর বেশিরভাগটাই থাকে নিউক্লিয়াসের বাইরে। অল্প কিছু আরএনএ থাকে এই নিউক্লিওলাসের ভেতরে, কিন্তু বেশিরভাগ আরএনএই থাকে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে। কিন্তু ডিএনএ বেশিরভাগটাই থাকে নিউক্লিয়াসের ভেতরে, যে ক্রোমোজোম তার ভেতরে। অল্প কিছু ডিএনএ থাকতে পারে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, ক্লোরোপ্লাস্টের ভেতরে। কিন্তু আরএনএ যেমন বেশিরভাগটা থাকে নিউক্লিয়াসের বাইরে, ডিএনএ তার উল্টা। ডিএনএ থাকে বেশিরভাগটাই নিউক্লিয়াসের ভেতরে। বুঝছো না বোঝো নাই? জি স্যার। একটা টেবিল তোমরা পাবা যেখানে ডিএনএ আর আরএনএ এর পার্থক্য আমি নোটে আছে, দিয়ে দিব। এখন বলছি সেটা বুঝে নাও। তোমাদের কোনো কিছু নোট করা লাগবে না, খালি বুঝতে থাকবা। সব নোট করা আছে, ইনশাআল্লাহ আমি বিকেলেই দেখি, চেষ্টা করব দিয়ে দিতে। এরপর আসো, এই যে আরএনএ গুলো, এগুলোর ব্যাপারে, এই দুইটার ব্যাপারে একটু পরে কথা বলি, কারণ এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আগে কথা বলি, তারপর ওই দুইটার কথা বলি। ডিএনএ যেমন কোনো প্রকারভেদ নেই, আরএনএ এর এতগুলো প্রকারভেদ আছে। সবার প্রথম নিচ থেকে বলি, মাইনর আরএনএ। আমরা কি ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া পড়ছি না পড়ি নাই? জি স্যার। মাইটোকন্ড্রিয়ার যখন ছবি আঁকছিলাম তখন বলছি না যে মাইটোকন্ড্রিয়ার যে ভেতরে যে ফাঁকা জায়গা, অন্তঃপ্রকোষ্ঠ বলে, তার মধ্যেও কিছু ডিএনএ বা আরএনএ থাকে? বলছি না বলি নাই?
ক্রিস্টিগুলোর ফাঁকে ফাঁকে এই ক্রিস্টি তার মাঝখানের এই যে জায়গাটা যেখানে তরল পদার্থ আছে ম্যাট্রিক্স, সেই তরল পদার্থের মধ্যে কিছু ডিএনএ বা আরএনএ পাওয়া যায়। বলছি না বলি নাই? জি স্যার বলছি। বলছি। এমনকি ক্লোরোপ্লাস্ট যখন পড়ছি তখনও এই কথা বলার উচিত। ক্লোরোপ্লাস্টের মধ্যে এরকম কিছু ডিএনএ এবং আরএনএ আছে। ক্লোরোপ্লাস্টের ভেতরেও এই যে এগুলো হচ্ছে থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড একসাথে থাকলে বলা হয় গ্রানাম, আবার ল্যামেলার দ্বারা তারা যুক্ত থাকে। কিন্তু এই জায়গায় একটা তরল পদার্থ আছে নাম ম্যাট্রিক্স, সেই তরলের মধ্যে কিছু ডিএনএও আছে আবার কিছু আরএনএ আছে। এইভাবে ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়া বা এরকম আরো কোনো অঙ্গাণুর ভেতরে যদি আরএনএ থাকে তাহলে সেই আরএনএ এর নাম হবে মাইনর আরএনএ। বুঝতে পারছো না পারো নাই? স্যার আরেকবার একটু বলুন। স্যার আমার একটু ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি কোনো অঙ্গাণুর ভেতরে যদি ক্ষুদ্রাকার আরএনএ থাকে এমনকি নিউক্লিওলাস এর ভেতরেও আরএনএ আছে, এইভাবে কোনো অঙ্গাণুর ভেতরে যদি আরএনএ থাকে তবে সেই আরএনএ কে বলে মাইনর আরএনএ। বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। জি স্যার। এবার আসো আর আরএনএ, এগুলোরও নোট আছে। আর মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তোমরা জানো কোষের ভিতরে একটা অঙ্গাণু আছে যার নাম রাইবোজোম। দেখতে নাশপাতির মতো, তার আবার দুইটা সাব ইউনিট আছে, খোলে আবার জোড়া লাগে। এই রাইবোজোম তৈরি হয় দুই প্রকার উপাদান দিয়ে। রাইবোজোমের মধ্যে রাসায়নিকভাবে শুধু দুই প্রকার উপাদান থাকে, এক হচ্ছে প্রোটিন আর এক হচ্ছে আরএনএ। প্রোটিন থাকে 50%, আরএনএ থাকে 50%, 1:1। এই রাইবোজোম তৈরিতে যে আরএনএ অংশগ্রহণ করে তার নামই হচ্ছে আর আরএনএ। এই প্রকার আরএনএ শুধু রাইবোজোমের ভেতরেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তাহলে রাইবোজোমাল আরএনএ বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। যে আরএনএ শুধুমাত্র রাইবোজোম তৈরিতে অংশগ্রহণ করে তার নাম রাইবোজোমাল আরএনএ। এবার আসো আমরা আরেকটা আরএনএ নিয়ে কথা বলি। আরেকটা আরএনএ নাম আছে জিআরএনএ। রোজা রাইখা কথা বলতে যে কি কষ্ট বুঝাতে পারবো না। স্যার আজকে এমনিতে আবার একটু বেশি লাগছে। গরম না, বোঝো না? শরীর গরম না অনেক, ভালো লাগতেছে না, কথা বলতে গেলে জিহ্বা শুকায় যায়। জিআরএনএ, আমি যে কতটা স্যাক্রিফাইস করে তোমাদের জন্য এই টাইমটা বের করছি তা বুঝাতে পারবো না। শুক্রবার একটু রেস্ট না নিলে, মানুষ তো একটা মেশিন না, যে কোনো মেশিনেরও একটা রেস্টের দরকার আছে, তা নাহলে একসময় সে মেশিনটা কাজ করে না, অকেজ হয়ে যায়। আমি ডেইলি যদি এরকম 4টা 5টা ব্যাচ পড়ানো লাগে, আর সে যদি একটা সপ্তাহে একটা দিন পুরো রেস্ট না নেয়, বিশ্রাম না নেয়, তাহলে একসময় তো তার মেশিনটা নষ্ট হয়ে যাবে। এটা সত্যি কিনা? স্যার জি স্যার, বিশ্রাম অবশ্যই। জি স্যার।
সেই শুক্রবারের রেস্টের দিনটাও আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি, 3 থ্যাংকস ঘন্টা। স্যার আমাদের জন্য টাইমটা সেট করার জন্য স্যার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ তো একটা সহজ 2টা শব্দ বলে দিলেই হয়ে যায়, না কিন্তু স্যার, এটা না স্যার, উপলব্ধি করতে পারছি স্যার, আমরা অনেক কষ্ট। প্রচুর কষ্ট। আমার সব মিলায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলায় 9টা ব্যাচ, একদিন পরে 5টা, একদিন পরে 4টা। তা 5টা যেদিন পরে 5 ঘন্টা যায় টাইম, যেদিন 4টা পরে ব্যাচ 4 ঘন্টা যায়। 4 ঘন্টা পড়াইতে গেলে তার সাথে আরো আগে পেছে, তারপরে অনলাইনে পড়াইলে তোমাদের এই যে মেসেঞ্জারে বিভিন্ন তথ্য আদান প্রদান, এটা ওটা শেয়ার, এইসবের পিছনেও সময় চলে যায় 1-2 ঘন্টা। তাহলে একজন মানুষ যদি 5-6 ঘন্টা এই ব্রেন ওয়ার্ক করে, এটা তো ব্রেন ওয়ার্ক, প্রচুর কথা বলা লাগে, ব্রেন খাটানো লাগে, সেই মানুষটা যদি শুক্রবার একদিন রেস্ট না নেয়, তাহলে সেই মানুষ তো বেশি দিন বাঁচবে না, এটা স্বাভাবিক। আমি তারপরেও তোমরা যাতে এই পেছনের গ্যাপটা পূরণ করতে পারো, এই জন্য এই শুক্রবারের টাইমটা তোমাদের দিছিলাম। কিন্তু অকৃতজ্ঞ স্টুডেন্ট অনেক আছে যারা ক্লাস করেন, ক্লাস করে না বাবা, তুমি গ্রুপে থাকার দরকার নাই, বের হয়ে যাও। কিন্তু তারা গ্রুপেও আছে, ক্লাসও করে না। জিআরএন এর ফুল মিনিং হচ্ছে জেনেটিক আরএনএ। শোনো, আরএনএর মধ্যে সাধারণত কোনো জিন থাকে না, এটাই স্বাভাবিক, কিন্তু তার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে ভাইরাস। এমন কিছু ভাইরাস আছে যাদের বংশগতীয় বৈশিষ্ট্য শুধু আরএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন এইচআইভি, টিএমভি, এরকম অসংখ্য ভাইরাস আছে যাদের সকল বৈশিষ্ট্য আরএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। একখণ্ড আরএনএ থাকে দেহের মধ্যে, আর তার মধ্যেই থাকে তাদের জিন। ওই জিনের মাধ্যমেই তারা নিজেদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যে আরএনএ এর ভেতরে জিন থাকে সেই আরএনএ কেই বলা হয় জেনেটিক আরএনএ, সংক্ষেপে বলে জিআরএনএ। এবং এইটা শুধুমাত্র আরএনএ বহনকারী ভাইরাসের ভেতরেই পাওয়া যায়, আরএনএ ভাইরাস যেগুলোকে বলা হয়। তাহলে সকল আরএনএ ভাইরাসের ভেতরে যে আরএনএ পাওয়া যায় সেই আরএনএ এর নামই হচ্ছে জেনেটিক আরএনএ বা জিআরএনএ। তাহলে আমরা কম গুরুত্বপূর্ণ যে 3টা ধরন আছে, রাইবোজোমাল আরএনএ, মাইনর আরএনএ আর জিআরএনএ, এগুলো সম্পর্কে একটা ধারণা দিলাম। নোট আশা করি পেয়ে যাবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টা আরএনএ আছে তাদের ব্যাপারে কথা বলবো। একটা আরএনএ এর নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর একটা আরএনএ এর নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। প্রথমে আমরা মেসেঞ্জার আরএনএ সম্পর্কে কথা বলবো। ধরো এটা একটা কোষ, এটা তার নিউক্লিয়াস, এটা তার ক্রোমোজোম, ওইটা তার ডিএনএ। সেই ডিএনএটাকে যদি আমরা একটু বাইরে বের করে নিয়ে আসি, এতক্ষণ ডিএনএ নিয়ে পড়লাম, আমাদের তো অবশ্যই আইডিয়া আছে এই হচ্ছে ডিএনএ, 2টা সুতা, প্রত্যেকটা সুতায় অসংখ্য নিউক্লিওটাইড। মন দিয়ে খেয়াল করবা, একটা সুতা যতগুলো নিউক্লিওটাইড অপরটাতেও তাই। মুখোমুখি অবস্থিত নিউক্লিওটাইড গুলো আড়াআড়ি ভাবে যুক্ত থাকে, কিসের মাধ্যমে?
হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। পড়ে আসছি নাই মাত্র, না পড়ি নাই? জি জি স্যার। স্যার। একটা সুতার যদি এই মাথা হয় 3 প্রাইম, ওই মাথা হবে 5 প্রাইম, পাশের সুতাটা হবে তার উল্টা। এগুলো কি পড়ছো না পড়ো নাই? জি জি স্যার। স্যার পড়ছি। বোঝার সুবিধার জন্য প্যাচ খুলে দিলাম। আমার ডিএনএ সুতা দুটোর প্যাচ খুলে দিলাম। এগুলো সব কি? এই গোলগুলো এগুলো কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের গঠন যখন তুমি আঁকছিলা, সুগার, ফসফরিক অ্যাসিড, সুগার, আরো নিচে থাকলে ফসফরিক অ্যাসিড, এগুলো সব সেম। এই দুই পাশে রেলিং সেম, পার্থক্য শুধু হয় এই নাইট্রোজেন যুক্ত ক্ষারে, তাই না? জি স্যার। সুগার তো সেম, একটা সুগার ফসফরিক অ্যাসিড, সুগার ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন যুক্ত ক্ষার এক এক জায়গায় এক এক রকম। যদি এখানে আমি অ্যাডেনিন দেই, তাহলে এপাশে কি দিতে হবে? গুয়ানিন। স্যার থায়ামিন। তাই না? ঠিক আছে। অ্যাডেনিনের বিপরীতে কে থাকবে সব সময়? থায়ামিন। আর গুয়ানিনের বিপরীতে? সাইটোসিন। এই নিয়মটাকে কি বলে? বলো কি বলে? বেস পেয়ারিং Base pairing principle. এই যে বেস গুলো সাজানো আছে পরপর, এটাকে বলে বেস সিকোয়েন্স। কি বলে? বেস সিকোয়েন্স। বাংলায় বলে ক্ষার বিন্যাস। এই যে লম্বা ডিএনএটা, পুরোটা জুড়েই তো বেস সিকোয়েন্স আছে নাকি নাই? আচ্ছা জি স্যার। এই লম্বা ডিএনএটার মধ্যে কোন কোন জায়গায় কোন কোন জায়গায় কোন কোন জায়গায় যে বেস সিকোয়েন্স আছে তার মধ্যে একটা গোপন বার্তা আছে। কি আছে? বার্তা, গোপন। গোপন বার্তা। গোপন একটা সংকেত আছে, গোপন একটা মেসেজ আছে। সেই গোপন মেসেজটাকে বলে, কি লিখছি আমি? কোড। এই বেস সিকোয়েন্স গুলোর মধ্যে সেই গোপন বার্তাটা আছে। ডিএনএ এর যে সকল জায়গায় এরকমের গোপন বার্তা সংরক্ষিত আছে, গোপন বার্তাটার নাম হচ্ছে কোড, সাংকেতিক বার্তা। এটা একটা স্যানিটাইজারের বোতল। এটা কি? এটা একটা গোপন বার্তা, এটার নাম বারকোড। এখানে অনেকগুলো বার আছে,
তুমি স্ক্যানারের সাথে দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটা বারের মধ্যে একটা মিনিং আছে। কোনোটা দিয়ে তার উৎপাদনের তারিখ, তার ওজন, তার গন্ধ, তার রং, তার ব্যাচ নাম্বার, তার দাম, তার মেয়াদকাল, সমস্ত তথ্য এখানে আছে। এক একটা বারের ভিতরে এক একটা তথ্য, এমনিতে বোঝা যাবে না, কারণ এটা একটা সাংকেতিক গোপন বার্তা। এটাকে ডিকোডিং করলে বোঝা যাবে, এই জন্য এটার নাম হচ্ছে বার কোড। বুঝছো না বোঝো নাই? জি স্যার। জি স্যার। ডিএনএ এর ভেতরেও এরকমের অনেকগুলো জায়গা আছে যেখানে গোপন বার্তা আছে। ওই গোপন বার্তাযুক্ত স্থানগুলোকে বলে জিন। কি বলে? জি। ওই গোপন বার্তা অনুযায়ী একটা কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রিত হয়। এমনকি এখানে একটা মাইটোকন্ড্রিয়া আছে, এখানে একটা ক্লোরোপ্লাস্ট আছে, এখানে যা কিছু আছে, গোলজি বডি আছে, সবার কাজ ওই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু জিন আছে কোথায়? ডিএনএ। ক্রোমোজোম। ডিএনএর ভিতরে, ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ তার ভিতরে। তাহলে এইসব জায়গায় বার্তা আসবে কিভাবে? তারা যে ওই অনুযায়ী কাজ করবে, সেই মেসেজটা ওদের কাছে আসতে হবে না? জি স্যার। ওরা জি, কোথায় আছে? নিউক্লিয়াসের ভেতরে না বাইরে? এই অঙ্গাণুগুলো বাইরে কোথায় স্যার। আছে? বাইরে। বাইরে আছে। তাহলে নিশ্চয়ই একটা পদ্ধতি থাকতে হবে যেন ওই ডিএনএ এর মেসেজটা এর কাছে আসে, ঠিক না? জি স্যার, জি অবশ্যই। স্যার। সেই পদ্ধতিটা হচ্ছে ওই ডিএনএ থেকে এখানে জিন আছে, এখানে জিন আছে, এই জিনের বার্তাটা ফটোকপি করে, কি করে? ফটোকপি করে, আমি তো ট্রান্সক্রিপশন বলি নাই, ফটোকপি করে একটা আরএনএ এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এরকম একটা এক সুতা আরএনএ তৈরি করা হবে ওই জিনের ভেতর থেকে, ওই জিনের ওই ডিএনএ এর ভেতর থেকে এরকম একটা এক সুতা আরএনএ তৈরি করে সেই আরএনএটার ভিতরে ওই গোপন বার্তাটা দিয়ে দেওয়া হবে। এই যে আরএনএটা তৈরি হলো ওই ডিএনএ এর ভেতর থেকে, ওই জিনের ভেতর থেকে, এই আরএনএটার নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। প্রত্যেকটা জিন থেকে এরকমের মেসেঞ্জার আরএনএ বের হবে। ওই জিনের ভেতরে যে বার্তা আছে, গোপন বার্তা, সেটাকে সে ফটোকপি করে নিয়ে আসবে, ট্রান্সক্রাইব করে নিয়ে আসবে। ট্রান্সক্রাইব মানে হচ্ছে ওইটাকে অনুলিপন করা, ট্রান্সক্রিপশন। যে পদ্ধতিতে ওই ডিএনএ এর জিন থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয় সেই পদ্ধতির নাম ট্রান্সক্রিপশন। তাহলে এভাবে তৈরি হবে মেসেঞ্জার আরএনএ। সে করেছে কি, ওই গোপন বার্তাটা ফটোকপি করে নিয়ে আসছে। এরপরে সে নিউক্লিয়াসের ভেতর থেকে বের হবে। নিউক্লিয়াসের গায়ে অনেক ছিদ্র আছে, আছে নাকি নাই? আছে স্যার, নিউক্লিয়ার রন্ধ্র। জি স্যার। ওই ছিদ্র দিয়ে মেসেঞ্জার আরএনএ বের হয়ে আসবে, এটার নাম মেসেঞ্জার আরএনএ। বের হয়ে এসে সে করবে কি? রাইবোজোমের মধ্যে ঢুকবে। কার মধ্যে ঢুকবে? রাইবোজোমের মধ্যে। রাইবোসোম। এটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের মধ্যে ঢোকার পরে রাইবোজোম ওই গোপন বার্তাটা পড়বে। যে প্রক্রিয়ায় রাইবোজোম বার্তাটা পড়ে বা রিড করে তাকে বলে ট্রান্সলেশন। কি বলে? ট্রান্সলেশন। ট্রান্সলেশন।
রাইবোজোম কি করবে, ওই গোপন বার্তা পড়ে সেই অনুযায়ী প্রোটিন তৈরি করতে থাকবে। যেরকম মেসেজ আছে ওই অনুযায়ী সে প্রোটিন তৈরি করবে। স্যার দেখা যাচ্ছে না। মেসেঞ্জার আরএনএর ভেতরে যে রকমের বার্তা আছে ওই অনুযায়ী রাইবোজোম ওই বার্তাটা পড়ে পড়ে প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনটা বের হয়ে রাইবোজোমের ভেতর থেকে মডিফাই হয়ে কোষের মধ্যে ঘুরতে থাকবে এবং এই প্রোটিনগুলোর নাম হবে এনজাইম, কোনোটার নাম হবে হরমোন, কোনোটার নাম হবে কোএনজাইম। এগুলো কে তৈরি করলো? এনজাইম, কোএনজাইম, হরমোন এগুলো কে তৈরি করলো? রাইবোসোম। রাইবোজোম। কি অনুযায়ী করলো, কিভাবে করলো? মেসেঞ্জার আরএনএর গোপন বার্তাটা পড়ে সেই অনুযায়ী করলো। এই এনজাইম, এই কোএনজাইম, এই হরমোন কোষের ভিতরে যত অঙ্গাণু আছে, যত রাসায়নিক বিক্রিয়া আছে সবটাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে বুঝতে পারছো কিভাবে জিন একটা কোষের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে? বুঝতে পারছো? জি স্যার। তাহলে মেসেঞ্জার আরএনএ হচ্ছে সেই আরএনএ যে ডিএনএ থেকে, ডিএনএর জিন থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। ডিএনএর জিন থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে যে আরএনএ তৈরি হয় তার নাম কি আরএনএ? মেসেঞ্জার আরএনএ। সে ডিএনএ থেকে বার্তা গোপন বার্তাটাকে কপি করে নিয়ে আসে। একটা মেসেঞ্জার আরএনএ যদি তুমি বড় করে দেখো, মনে করো এটা একটা মেসেঞ্জার আরএনএ, এগুলো হচ্ছে তার বেস, নিউক্লিওটাইডের ভেতরে যে বেস। ইচ্ছা মতো আমি লিখলাম, এটা হচ্ছে একটা মেসেঞ্জার আরএনএর বেস সিকোয়েন্স। কিভাবে এটা তৈরি হলো, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, সেটা এখন আলোচনার বিষয় নয়, সেটা এই চ্যাপ্টারের শেষে আছে। একটা ডিএনএ থেকে কিভাবে এই মেসেঞ্জার আরএনএ তৈরি হয় সেটা আমার এখন আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হচ্ছে একটা মেসেঞ্জার আরএনএ এর গঠনটা কিরকম হয় সেটা। একটা মেসেঞ্জার আরএনএ এর গঠন আমাদের আলোচনার বিষয়। এটা একটা কি? মেসেঞ্জার আরএনএ। এইগুলো তার বেস, সবগুলো বেসকে আমরা বলতে পারি বেস সিকোয়েন্স। কি বলবো? বেস সিকোয়েন্স। তবে এখানে কিন্তু একটা গোপন সংকেত, গোপন ভাষা আছে। তিনটা করে বেস পাশাপাশি অবস্থিত, তিনটা করে বেসকে বলা হয় কোডন। কি বলে? কোডন। একটা মেসেঞ্জার আরএনএ এর ভিতরে অনেকগুলো কোডন থাকে, সবগুলো কোডনকে একসাথে বলে কোড। কি বলে? কোড। তিনটা করে নাইট্রোজেন যুক্ত ক্ষার পাশাপাশি অবস্থান করে যদি একটা সত্যিকারের গোপন সংকেত তৈরি করে তাহলে আমরা তাকে বলবো কোডন। একটা মেসেঞ্জার আরএনএ এর ভিতরে এরকম অসংখ্য কোডন থাকে, সবগুলো কোডনকে একসাথে কি বলে? কোড। কোড। ব্যাপারটাকে তুমি এরকম ভাবতে পারো। সরি,
দেখো আমি কতগুলো 3 লেটার বিশিষ্ট ওয়ার্ড লিখছি, দ্য ক্যাট এন্ড দ্য র্যাট। লিখছি না? জি স্যার। এটা একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন। সবগুলো কোডন একত্র করে এটা একটা সেন্টেন্স। সেন্টেন্স মানে এটা একটা কোড। সবগুলো শব্দকে একসাথে আমরা কি বলবো? প্রত্যেকটা শব্দকে আলাদাভাবে কি বলবো? কোডন। কোডন। এই মেসেঞ্জার আরএনএ গিয়ে যখন রাইবোজোমের মধ্যে ঢোকে, রাইবোজোমের দুইটা সাব ইউনিট, একটা সাব ইউনিট ছোট আর একটা সাব ইউনিট বড়। এই বড় সাব ইউনিটের ভিতরে 3টা পার্ট, 3টা সাইট। এই সাইটটাকে বলে এ সাইট, পি সাইট, ই সাইট। মেসেঞ্জার আরএনএ গিয়ে প্রথম এই দিক দিয়ে ঢোকে, এবং মেসেঞ্জার আরএনএর আবার দুইটা প্রান্ত আছে। সব সময় 3 প্রাইম প্রান্তটা সামনের দিকে ঢোকে, 5 প্রাইম প্রান্তটা পেছনের দিকে ঢোকে। এই জন্য 3 প্রাইম প্রান্তটাকে বলা হয় হেড। কি বলে? হেড। 5 প্রাইম প্রান্তকে বলে টেইল। কি বলে? টেইল। এখানে তো বেস গুলো আছে। ইত্যাদি ইত্যাদি। যে রকম খুশি বেস থাকুক, যেরকম খুশি তো আর না। এইটা নির্ভর করে ডিএনএটা কেমন ছিল তার উপরে এই মেসেজটা নির্ভর করে, এই বেস সিকোয়েন্সটা নির্ভর করে। কিন্তু একদম সবার মাথায় একটা গুয়ানিন থাকবে, যেটা অতিরিক্ত, যেটা কোডনের মধ্যে না, কোডনের বাইরে। এটা কোডন ছাড়া। কোডন তুমি এই 3টাকে একটা কোডন মনে করো, এই 3টাকে মনে করো, এই 3টাকে কোডন মনে করো, কিন্তু ওইটা হচ্ছে কোডন ব্যতীত। ওইটাকে বলা হয় গুয়ানিন ক্যাপ বা জি ক্যাপ। কি বলে এটাকে? গুয়ানিন ক্যাপ বা জি ক্যাপ। এই মেসেঞ্জার আরএনএটা যখন তৈরি হয়, তারপরে তো তাকে এই নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে বের হয়ে আসতে হবে। তারপরে এই সাইটোপ্লাজমের সাগরে সে সাঁতার কাটে আর রাইবোজোমকে খুঁজতে থাকে তার ভেতরে ঢোকার জন্য। ওই সময় ওই জি ক্যাপ তাকে সাহায্য করে, সামনে যত বাধা বিপত্তি থাকুক না কেন, ওর যে পেছনে একটা গোপন সংকেত আছে, একটা গোপন ভাষা আছে, সেটা যেন কোনো ক্রমে নষ্ট হয়ে না যায়। সাঁতার কাটার সময় সামনে কারোর সাথে ঘর্ষণ যদি হয়, ধাক্কা যদি লাগে, ওই জি বা ক্যাপ, এই কলমের ক্যাপটার কাজ কি? সামনের ওই সফিস্টিকেটেড জায়গাটাকে সুরক্ষা দেওয়া, তাই না? জি স্যার। জি স্যার। ওরকম জি ক্যাপের কাজ হচ্ছে, এখানে যদি জি ক্যাপ থাকে, পেছনের যেন যা ইম্পর্টেন্ট জিনিস তার কোনো ক্ষতি না হয়।
সাঁতার কাটতে যেন কোনো সমস্যা না। এইভাবে কোডনগুলো থাকার পরে সবশেষের যে অঞ্চলটা 5 প্রাইম প্রান্তের একদম শেষ প্রান্তে, এখানেও আবার একটা অঞ্চল থাকে যেখানে খালি এটা একটা কোডন, কিন্তু এরপরে যে অঞ্চলটা থাকে এখানে খালি কতগুলো অ্যাডিনিন থাকে, পরপর খালি অ্যাডিনিন আর অ্যাডিনিন, অ্যাডিনিন আর অ্যাডিনিন। এটাকেও তুমি কোডন বলে ভাবার দরকার নাই, ভাববা না। এটাকে বলা হয় টেইল। 5 প্রাইম প্রান্তে এরকমের অনেকগুলো অ্যাডিনিন দিয়ে একটা টেইল তৈরি হয়, সেই টেইলটাকে বলা হয় কি বলে? polyadenine tail. পলি এ বা অ্যাডিনিন টেইল। মেসেঞ্জার আরএনএটা যখন ঢোকে অ্যাকসেপ্ট সাইড দিয়ে ঢুকতে থাকে, অ্যাকসেপ্টর সাইড দিয়ে ঢোকে। ঢোকার পরে প্রথমে এই এই এ বরাবর থাকে, তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলে এই পি সাইড বরাবর চলে আসে, তারপর আরো আগাতে থাকে। কিন্তু প্রথমে যেটা হয়, এই কোডন গুলো রাইবোজোম পড়তে শুরু করে, এই অ্যাকসেপ্টর সাইডই পড়তে শুরু করে। প্রথম কোডনটাকে পড়বে, ধরো একটু আগায় গেছে আর একটু ভিতরে ঢুকছে, সেই জন্য প্রথমে এই কোডনটা পড়বে। কিন্তু এর সামনে আরো কোডন থাকতে পারে, সবসময় মনে রাখতে হবে এ ইউজি কোডন যেখানে আছে ওখান থেকে পড়তে শুরু করবে। ধরো এটা হচ্ছে তার জি ক্যাপ, এটা হচ্ছে জি, তারপরে আরো বিভিন্ন কোডন আছে, মনে করো এ সি জি, এসব কোডন আছে, কিন্তু এগুলো পড়বে না। রাইবোজোম প্রথম পড়বে এ ইউজি এই কোডনটা, সামনে আরো কিছু থাকলেও অসুবিধা নাই, সেটা সে পড়বে না। রাইবোজোম হাঁটতে থাকবে সামনের দিকে, 5 প্রাইমের দিকে হাঁটতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই কোডনটা না পাওয়া যায় সে পড়বে না। এ কারণে এ ইউজি এটাকে বলা হয় স্টার্ট কোডন। কি বলে? Start codon. এর সামনে হয়তো আরো অনেকগুলো কোডন ছিল, মনে করো এ ইউজি আছে এখানে, তার আগে অনেকগুলো কোডন ছিল, এগুলো অনেকগুলো কোডন ছিল, কিন্তু এগুলো সে পড়বে না, সামনে আগায় যাবে। এখানে আমি লিখলাম না, ইত্যাদিতে আমি লিখতে পারতাম। এই যে অংশটা ও পড়লো না, এটা তো স্টার্ট কোডন। স্টার্ট কোডনের আগে যে অংশটুকু ছিল মেসেঞ্জার আরএনএর ভেতরে, কিন্তু রাইবোজোম তাকে পড়লো না, পাঠ করলো না, সেই অংশটাকে বলে নন কোডিং অঞ্চল 1। কি বলে? Non-coding অঞ্চল 1. এরপরে স্টার্ট কোডন পাইলো, ও পড়তে শুরু করলো। যখনই একটা কোডন সে পড়বে, তখনই এই রাইবোজোমের মধ্যে একটা তৃষ্ণা শুরু হবে। কি হবে? তৃষ্ণা শুরু হবে। একটা তৃষ্ণা হবে। সেই তৃষ্ণা পূরণ করতে পারবে কে? একটা উপাদান আছে কোষের মধ্যে, তার নাম অ্যামাইনো অ্যাসিড। সে যদি রাইবোজোমের মধ্যে যায় তাহলে রাইবোজোমের তৃষ্ণা পূরণ হবে। একটা কোষের ভিতরে অনেক রকমের অ্যামাইনো অ্যাসিড আছে।
একটা কোষে প্রায় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। কয় রকমের? 20 ধরনের। 20 ধরনের। অ্যামাইনো অ্যাসিডের সংকেত এরকম। RCH NH2 COOH। সব অ্যামাইনো অ্যাসিডের এই অংশটুকু সেম, খালি আর এক একটার এক এক রকম। R equal to CH3 হতে পারে, R equal to CH2 তারপরে CH3 হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এলিফ্যাটিক চেইন হতে পারে, হয়ে থাকে। আর এর মানের উপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিড গুলো ভিন্ন রকমের হয়। গ্লাইসিন, অ্যালানিন, আমি আর পারতেছি না ক্লাস নিতে, শরীরটা খুব খারাপ লাগতেছে। স্যার আমাদের অনেক কষ্ট হচ্ছে স্যার, রোজা রাখছি। তোমরা তো খালি শুনতেছো আর আমি কথা বলতেছি, আমার মাথা ঘুরাইতেছে। স্যার তাহলে এই তা তো পর্যন্ত আজকে আজকে এই পর্যন্ত